ধন্যবাদ, নমস্কার। আজকে আমাদের 5টি ওয়ার্ডের পিঁপড়ামথার প্রার্থীদের সমর্থনে যে নির্বাচনী সভায় উপস্থিত আমাদের এমডিসি শ্রী রবীন্দ্র দেববর্মা মহোদয় এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রমেশ দেববর্মা মহোদয়কে প্রথমেই নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাবো আমাদের 5 জন প্রার্থী, বিশেষ করে 11 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী দ্বয়কে আমার বিশেষ ধন্যবাদ আমি জ্ঞাপন করব। ওনাদের সমর্থনে যারা এখানে এসছেন, আমাদের পিঁপড়ামথাকে যারা সমর্থন করছেন, এই বাজারে যারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলবো। এই আগরতলা পৌরসভা নির্বাচনী প্রচারে তিনটি নির্বাচনে প্রচারের সুযোগ আমি পেয়েছি এবং প্রতিবারই আমি দেখেছি যে নির্বাচনের একটা বিশেষ একটা কালার থাকে, রং থাকে এবং এইবার যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন সত্যি একটা চমৎকারের নির্বাচন বলতে আমরা যা জানি, এই আগরতলা শহরের মধ্যে প্রতিটি দলের রাজনৈতিক ব্যানার, ফ্ল্যাক্স, পোস্টার, বিভিন্ন দলের প্রোগ্রাম, চারিদিকে বক্তব্য, বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ভোটের জন্য আবেদন করার বক্তব্যগুলো রাখেন। কিন্তু এইবার আমি দেখেছি যে বিজেপি ছাড়া অন্য কোনো দলের প্রচার সজ্জা, প্রার্থীদের বক্তব্য সেই তুলনায় অনেকটাই কম এবং শুধু একটি মাত্র দলেরই প্রচার হচ্ছে এমনটা মনে হচ্ছে। এই যে চমৎকার নির্বাচন, এই চমৎকার নির্বাচনের ফলাফল মানুষের উপর নির্ভর করবে। গণতন্ত্রের জনগণ আপনারাই সিদ্ধান্ত নেবেন কাকে আপনারা ভোট দেবেন। আজকে যখন আমাকে বলা হলো যে আপনাকে বক্তব্য করতে হবে, সত্যি আমি ভাবছিলাম যে কি বক্তব্য রাখবো। ত্রিপুরায় মানুষ পরিবর্তন চেয়েছে, আমিও পরিবর্তন চেয়েছি, আমার মতো হাজারো মানুষ এই ত্রিপুরা রাজ্যে পরিবর্তন চেয়েছেন। কিন্তু এমনই একটা পরিবর্তন আমরা পেয়েছি যেখানে আমি দাঁড়িয়ে যে বক্তব্য করব সেই সাহস অনেকেরই থাকবে না। তাহলে কি আমরা গণতন্ত্রে আমাদের বক্তব্য যদি আমরা রাখতে না পারি, গণতন্ত্র কি থাকবে? মানুষকে আমি প্রতিশ্রুতি দেব, সেই প্রতিশ্রুতি আগামী দিন যদি আমি রক্ষা করতে না পারি, আগরতলা শহরের উন্নয়ন কি করে সম্ভব হবে? বিগত দিনে যে প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো যদি আমি পালন করতে না পারি, আজকে নতুন করে যদি আমি প্রতিশ্রুতি দেই, মানুষ সেই প্রতিশ্রুতি বিশ্বাস করবেন কিনা আপনারা নিজেরাই ভাববেন। প্রতিটি সরকারের একটা ধরন, একটা নমুনা থাকে। নৃপেন বাবুর আমলে একটা সরকার, সেই সরকার পরিচালনা একটা ধরন ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু, ওনার আমলের সরকার একটা ধরন ছিল। আজকে যারা পরিচালনা করছেন সেই সরকারের একটা ধরন। এই যে বিশাল পরিবর্তন ত্রিপুরায়, আজকে চারিদিকে আমরা যখন যাই, মানুষ বলছে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে না। অন্যদিকে আমরা যখন সরকারের বক্তব্য শুনি, সরকার বলছে আমরা
হাজার হাজার কোটি টাকা খরচ করে ত্রিপুরার উন্নয়ন করছি। এই মাত্র গন্ডাছড়া থেকে আমি আগরতলায় এলাম। গন্ডাছড়া মহকুমার যে হসপিটাল, সে হাসপাতালে গিয়ে আজকে দেখেছি হাসপাতালের বিল্ডিং যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। তারপরেও যদি ত্রিপুরার সরকার বলে যে আমরা ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করেছি, আমি অনিমেষ দেববর্মা আমি বিশ্বাস করব না। এই কথাগুলো আমাদের মনে করতে হবে, রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে। আমরা নেতৃবৃন্দরা আমরা বক্তব্য করব, মাঠে ময়দানে গিয়ে মানুষকে প্রতিশ্রুতি দেব। আমি বলবো ঘরে ঘরে আমি রোজগারের ব্যবস্থা করব। আদৌ কি ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হয়েছে? আজকে এই ভোটের প্রাককালে এই এলাকার মানুষকে সেটা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আপনাদের ভোট দিতে হবে। অনেকে বলছেন এইবার ভোট ফ্রি এন্ড ফেয়ার হবে কিনা। আমি আপনাদের বলছি, যখন আমাকে অন্য দল করতে দেওয়া হবে না, সেখানে আমাকে অন্য একটা কৌশল নিতে হবে। আমাকে যদি আমার মতো করে যেতে না দেওয়া হয়, আমি উনার মতো করে গিয়ে আমাকে ভোট দিতে হবে। তারপরও আমার মনের কথার জবাব আমার দিতেই হবে। যদি কেউ বলে আমাকে ভোট দিতে দেবেন না, আপনি উনার দলের হয়ে গিয়ে ভোট দিতে পারেন। এই প্রচারের কথাই আমি বলবো। আমাদের মধ্যে অনেকে বলতে পারেন এইবার নির্বাচনী কেন্দ্রে যদি আমাদের যেতে দেওয়া না হয়, তাহলে আমাদের মতামত আমরা কিভাবে দেব? প্রচারের কোনো দরকার নেই। বিশ্লেষণ করুন। গত 5 বছর ধরে, 3 বছর ধরে আমার এই ত্রিপুরাজ্যে কি হচ্ছে, আগে কেমন ছিল, এখন কেমন আছেন, নিজেরা নিজেদের মতো করে বিশ্লেষণ করুন। আজকে আমাদের একজন বলছিলেন এখানে যে কোনো প্রকারে আমরা জয়লাভ করব। যে কোনো প্রকারে জয়লাভ করা যায় না। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ত্রিপুরায় বামপন্থীরা 25 বছর ধরে ক্ষমতায় ছিল এবং বামপন্থীরা যেদিন ক্ষমতা ছেড়ে চলে যায়, তার ঠিক 6 মাস আগে এই আস্তাবল ময়দানে ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক বাবু ওনার বক্তব্যে বলছিলেন বামেরা আরো 50 বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় থাকবে। আর মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে এই 25 বছরের বাম সরকারকে উৎখাত করে ফেলে দেবে, তখনই সেই সরকারটা চলে গেছে। এবং আমি বিশ্বাস রাখি এই প্রচার সজ্জা হাজারো ফ্লেগ ভোট দেবে না, ভোট দেবে মানুষ। মানুষের ভোটেই জয় পরাজয় নির্ধারণ হবে। এবং এইবার মানুষ ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এবং আগরতলা শহরের উন্নয়নকে সামনে রেখেই ভোট দেবে। ভুলে যাবেন না, আগরতলায় আমরাও থাকি। যারা পাহাড়ের মানুষ তারাও এসে থাকছে এখানে। কি বঞ্চনা ত্রিপুরার মধ্যে। গ্রাম পাহাড় থেকে যারা এসছেন তারা সেটা বুঝতেই পারছেন। এডিসিতে আমরা ক্ষমতা দখল করেছি। আমাদের ক্ষমতা দখলের সাথে সাথে রাজ্যের সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রতি দপ্তরে আজকে আমাদের যতটুকু টাকা পাওয়া সেই টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের প্রশাসনে যারা আছেন, তারা কি কথা গিয়ে বলবে? পাহাড়ের মানুষকে কি বুঝাবে? এই আগরতলা শহরের মধ্যে 2003 থেকে আমি আগরতলা শহরের মধ্যে থাকি এবং আজকে মশার যে উপদ্রব আগরতলা শহরের মধ্যে, সেটা 10 গুণ বেড়েছে। যারা সরকারে আছেন, যারা সরকার পরিচালনা করছেন, কেন্দ্রে যাদের সরকার, রাজ্যে যাদের সরকার, কাজ করে দেখান মানুষকে। মানুষ কাজের উপর ভোট দেবে। আমি কত প্রচার সজ্জা ফেলে সাজাতে পেরেছি আগরতলা শহরকে, সেটা দিয়ে ভোটের বিচার করবেন না। আপনার ভবিষ্যৎকে নিয়ে ভাববেন, রাজ্যের ভবিষ্যৎকে নিয়ে ভাববেন। গণতন্ত্র থাকবে কিনা সেই জিনিসটাকে বিশ্লেষণ করে আমাদের ভোট দিতে হবে।
কেন আসলাম আমরা? ত্রিপুরা মত আমরা জানি এই 5টা কেন্দ্রে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষমতা আমরা পাবো না, কিন্তু আমাদের যে ব্যথা, রাজ্যের মানুষের যে ব্যথা, সেই ব্যথা আপনাদের সামনে আমরা বলতে পারবো। আমরা তো লড়াই করতে পারবো। যে জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি সেই 5টা কেন্দ্রের মধ্যেই আমরা ত্রিপুরা ত্রিপুরার মানুষের জন্য কি চায় সেই কাজটা আমরা করে দেখাতে পারবো। আমরা এইটুকু বিশ্বাস আপনাদের দিতে পারি, এইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি। আমাদের এই 5 জন প্রার্থী যদি নির্বাচিত হয়ে আগরতলা পুরসভায় যান, এখানে ড্রেনের কাজ হবে, মশা কিভাবে দমানো যায় তার কাজ হবে, এই এলাকার মানুষের সার্বিক স্বার্থের জন্য পুরসভার ক্ষমতা যতটুকু আছে সেই ক্ষমতা ব্যবহার করে যা যা কাজ করার দরকার সেই কাজগুলো আমরা করব। আমাদের ত্রিপুরা মথা আমরা এটাই বলবো যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথা বলতে অনেকে ভাবতে পারেন যে রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হবে। এইটা তো বানানো গল্প। সেই গল্প আমরা 60-এর দশকের থেকেই শুনেছি। যখন রাজ্যের ত্রিপুরারা সংঘবদ্ধভাবে কোনো রাজনৈতিক দল করবে, তখনই বুদ্ধিজীবী একটা মহলের থেকে তারা বলবে মানুষের কাছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। যাদের কাছে কোনো পুলিশের পাওয়ার নেই, যাদের কাছে কোনো বাজেট করার পাওয়ার নেই, যাদের কাছে সম্পূর্ণভাবে রাজ্য পরিচালনার কোনো ক্ষমতা নেই, তারা কি করে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করবে? আজকে আপনারা জানবেন না, এডিসিতে আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন, এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন, তাদের প্রাপ্য থেকে তারাও বঞ্চিত। সাধারণ মানুষের কথা ভুলে যান। আগে সিপিএম যখন ছিল, বামেরা যখন ছিল, এক্সিকিউটিভ মেম্বারদের আগে সামনে পেছনে এসকর্টের ব্যবস্থা ছিল, হাউস গার্ডের ব্যবস্থা ছিল। কেন ব্যবস্থা ছিল? কারণ এক্সিকিউটিভ মেম্বাররা মিনিস্টার অফ স্টেট হিসেবে তাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে, এবং মন্ত্রীদের সামনে এবং পেছনে তাদের এসকর্টিং এর ব্যবস্থা থাকে। আজকে রাজ্যের সরকার বলছে এডিসিতে মন্ত্রীদের এত এসকর্টের দরকার নেই, হাফ এসকর্ট নিয়ে তাদের চলতে হবে। এই যে বঞ্চনা, আজকে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষেত্রে সেই বঞ্চনা হচ্ছে। সেই বঞ্চনা হচ্ছে সাধারণ মানুষের ঘরে। প্রতিটি গ্রামে গিয়ে দেখুন, সেখানেও মানুষ বঞ্চিত। আর এখানটায় আমরা ফ্ল্যাগ পোস্টার লাগিয়ে বলবো যে ত্রিপুরার উন্নয়ন হয়েছে, ত্রিপুরাতে কোটি কোটি টাকা এসছে। হিসাব নিয়ে দেখুন, 23,000 লোকের চাকরি হয়েছে বলে সরকার এটা প্রচার। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ত্রিপুরা রাজ্যে 23,000 নয়, 2,000 লোকের যদি চাকরি দিয়ে থাকে, সেই হিসাব আপনারা নিয়ে দেখুন। এই যে মিথ্যা প্রচার করে ত্রিপুরার মানুষকে বুঝাতে চেষ্টা করছে, তাতে এই শহরতলির মানুষ, আপনারা ভেবে নিন, বিচার বিশ্লেষণ করে আপনারা ভোট দেবেন। এই আগরতলা পুরসভার ভোট থেকে আগামী দিন ত্রিপুরার কি ভবিষ্যৎ হবে, সেই ভবিষ্যৎ নির্ধারণ হবে। ত্রিপুরা মথার জায়গায় থাকবে। আমাদের আন্দোলনকে নিয়ে আমরা থাকবো। ত্রিপুরায় আমরা শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য কোনো আন্দোলন করছি না। এই রাজ্যে যারা এককালে 184 জন রাজত্ব করে গেছেন, রাজারা ত্রিপুরার বাইরের থেকে স্বাধীন ত্রিপুরায় অনেক মানুষকে আশ্রয় দিয়েছেন। জাতি দাঙ্গার সময় শিবুয়াখালী থেকে ত্রিপুরায় মানুষ এসেছিলেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন ত্রিপুরার মহারাজারা, এবং সেই বংশধরের মানুষ ত্রিপুরায় কোনোদিন শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে না। কিন্তু যখন তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়, তাদের আর কোনো অস্তিত্বের অস্তিত্ব থাকবে না, তখন তাকে লড়াই করতে হয়।
এবং সেই কারণেই ত্রিপুরা মাথা বলছে আমাদের ত্রিপুরারা যেখানেই আছে সেই সমস্ত অঞ্চলকে নিয়ে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা গঠন করব এবং এই দাবিকে নিয়ে আমরা এগিয়ে যেতে থাকব। এখানে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আগরতলা আগরতলার জায়গায় থাকবে, খোয়াই শহরের মতো করে থাকবে, বিশালগড় বিশ্রামগঞ্জে তার জায়গায় থাকবে, কেউ কোথাও ভেঙে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমাদের যে ত্রিপুরারা যেখানে বসবাস করছেন সেই সমস্ত জায়গাকে নিয়ে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আজকে যারা বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোনো প্রয়োজনীয়তা নেই, তাদেরকে আমি বলবো সারা ত্রিপুরার জন্য 22,000 কোটি টাকার বাজেট, সেই 22,000 কোটি টাকা বাজেটের মধ্যে 14 লক্ষ ত্রিপ্রাসাদের জন্য মাত্র 584 কোটি টাকা বাজেট দেওয়া হয়। আপনারাই ভেবে দেখুন, 14 লক্ষ মানুষের জন্য 584 কোটি টাকায় আমরা কিভাবে এডিসি এলাকার উন্নয়ন করব। সেই কারণেই ত্রিপুরায় আমরা বছরের পর বছর যখন বঞ্চিত হলাম, সেই বঞ্চনার পাহাড় যখন আমাদের মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি, এই বঞ্চনা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে ছেড়ে ত্রিপুরা মাথা অন্য কোনো দলের সাথে, অন্য কোনো দলের সঙ্গে আতাতে আমরা যাব না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের একমাত্র লক্ষ্য থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা নির্বাচনে লড়াই করব। তার অর্থ এই নয়, আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এই আগরতলা পুরসভার জন্য যারা 5টা সিটে লড়াই করেছেন তারা কি এই এলাকাগুলোকে ত্রিপুরাল্যান্ডে নিয়ে যাবে? সেটা অন্য কথা। কিন্তু যতদিন অক্ষুণ্ণ ত্রিপুরা থাকবে, ত্রিপুরা মাথার একজন সৈনিক ত্রিপুরা রাজ্যের স্বার্থে কাজ করবে, সমস্ত অংশের মানুষের জন্য কাজ করবে। আগরতলা পুরসভায় যেই অংশের মানুষই থাকুক না কেন, প্রতিটি অংশের মানুষের জন্য আমরা কাজ করব। বিভেদের রাজনীতি আমরা করি না। যারা আজকে যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় এমন অনেক মন্ত্রী আছেন যারা হেলিকপ্টার দিয়ে ওনাদের কেন্দ্রে এলেন, জনগণের আশীর্বাদ নিয়ে মন্ত্রিত্বে গেলেন। আজও অব্দি সেই মহাকরণ থেকে আগরতলার নিজস্ব কেন্দ্রে ট্রেনের অবস্থা কি, এখানকার মানুষের বেকারদের অবস্থা কি, ব্যবসায়ীদের কি অবস্থা, সেই খোঁজ খবর রাখছেন না। অথচ আমরা পাহাড়ের মানুষ এসে এইখানে কাঁধে কাঁধ মিলিয়ে আগরতলা শহরের উন্নয়নের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ছোট হতে পারি, কম হতে পারে আমাদের, আমরা আগরতলা শহরের উন্নয়নে ত্রিপুরার আগরতলার মানুষের সঙ্গে আমরা থাকব, আগরতলার উন্নয়ন আমরা করব বলে আমরা প্রার্থী দিয়েছি। তাতে আমাদের কি অন্যায় হয়েছে? আজকে যারা সরকারের বিরুদ্ধে বা সরকারের পক্ষে যারা কথা বলতে চান, বেরিয়ে আসুন, নিজের মতামত ব্যক্ত করবেন, তাতে ভয় কিসের? পুলিশ যদি নাই থাকে, মানুষ থাকবে আপনাদের পাশে। মানুষের সংগ্রাম লড়াইকে নিয়ে আমরা এগিয়ে চলব। মানুষের জন্যই আমরা কাজ করছি, মানুষের সাথে আমরা কথা বলবো। আজকে ত্রিপুরা রাজ্যে বেকারের সংখ্যা 10 লক্ষের কাছাকাছি। কি করে এই বেকারদের কর্মসংস্থান করবে সরকারের কোনো পরিকল্পনা নেই। আগরতলা পুরসভার যারা ক্ষমতায় ছিলেন তাদের কোনো পরিকল্পনা নেই। আজকে আপনারা ভারতবর্ষের বিভিন্ন শহরের খবর নিয়ে দেখুন। হায়দ্রাবাদ শহর আজকে থেকে 40 বছর আগে কি ছিল? সে হায়দ্রাবাদ শহরকে ইনফরমেশন টেকনোলজি সমস্ত ইন্ডাস্ট্রিজ এনে সেখানে সাইবরাবাদে পরিণত করেছে। নেতৃবৃন্দদের, নেতাদের, রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে, সেই দেশের সেই শহরের উন্নয়ন করা যায়। আমাদের আগরতলা শহর আজকে থেকে 20 বছর আগে যে শহর ছিল, আজকেও সেই শহর। কি হয়েছে? এখানে কয়েকটা বাড়িঘর হয়েছে, বিল্ডিং তৈরি করেছে। এগুলো কি সরকার করেছে?
এই বিল্ডিংগুলো মানুষ নিজের উপার্জনের টাকা দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করেছে। সরকার কি আনতে পেরেছে? এখানে কোনো ইন্ডাস্ট্রি রয়েছে? ত্রিপুরার হাজার হাজার ছেলেমেয়েরা বেঙ্গালুরু গিয়ে কাজ করছে, ত্রিপুরার হাজার হাজার ছেলেমেয়েরা চেন্নাই গিয়ে কাজ করছে, দিল্লি শহরে গিয়ে কাজ করছে। কেন করবে? ত্রিপুরায় কর্মসংস্থান নেই। ত্রিপুরা রাজ্যের সরকারের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের এই দেশে হাজারো বেকার, তাদের একটা স্বপ্ন ছিল, আমি আমার রাজ্যে কাজ পাব। এই রাজ্যে বেকারদের জন্য যদিও ঢালাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো আজও রূপায়ণ হচ্ছে না। সুতরাং আমাদের ত্রিপুরা মত আমরা চাই, যে কেউই সরকারে থাকুক, রাজ্যে থাকুক, দিল্লিতে থাকুক, সেই সরকারকে বেকারদের ব্যথার কথা আমাদের বলতে হবে, দাবি তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, বেকারদের স্বার্থকে আমরা আদায় করে আমাদের আনতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা পৌরসভার এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের বিশ্বাস, যারা আজকে বঞ্চিত, বেকার, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষ যারা স্বাধীনভাবে থাকতে চান, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে যারা থাকতে চান, তারা ত্রিপুরা মথার পাশে দাঁড়াবে, এইটাই আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসকে ব্যক্ত করার জন্য ছোট হতে পারি, কম সংখ্যায় হলে আমরা স্ট্রিট কর্নার করে মানুষের কাছে আমাদের দলের বক্তব্য আমরা পৌঁছে দিতে চাই। যারা এখানে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, 10টি লোকের কাছে আপনারা প্রচার করবেন, ভয় পেতে নেই। সামনে আমাদের আরো কঠিন লড়াই হবে। আমরা ইতিহাস দেখেছি, ইতিহাস যদি কেউ পড়ে থাকেন, বিশ্বের মধ্যে এমন কোন শাসক নেই আমৃত্যু সেই রাজ্য এবং সেই দেশকে শাসন করেছে। অন্যায় শাসককে ক্ষমতার আসন থেকে ছুড়ে ফেলে দেওয়া, এটা জনগণের কাজ এবং জনগণই সেই সিদ্ধান্ত নেবেন। ভয় পাওয়ার কিছু নেই। এই মেঘ থাকতেই পারে, বৃষ্টি হবে, মেঘ চলে যাবে, মানুষ আবার সূর্য দেখতে পাবে। ভয় পাওয়ার কিছু নেই। নির্ভয়ে আপনারা এগিয়ে আসুন। আগামী দিন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করুন। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আজকে ফেসবুক লাইভ টেলিকাস্ট করে আপনারা প্রতিটি বুথকে আপনারা কভারেজ দেবেন। ভারতবর্ষের পৃথিবীর মানুষ দেখুক, ত্রিপুরা রাজ্যে পৌরসভার নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারছে কিনা, সেই তথ্য যেন আমার এই দেশের লোক নয়, আমেরিকায় বসে আমেরিকার লোক যেন সেটা দেখতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। দুর্নীতিকে আমরা ত্রিপুরা মথা যেমন সহ্য করতে পারবো না, আমরা দুষ্ট চরিত্রের মানুষকেও আমরা সহ্য করব না। অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব। ভয় পাওয়ার কি আছে? এই শহরের মধ্যে এটা আমাদের স্বপ্ন। ত্রিপুরা মথা আমরা বরাবরই বলি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলেও আমরা আগরতলায় থাকবো। আগরতলা শহরকে আমরা উভয় রাজ্যের ক্যাপিটাল তৈরি করব। এই রাজধানীতে আমাদেরও অংশীদার থাকবে। আমরাও এই আগরতলা শহরের উন্নয়নে আমরা কাজ করব। আমরা চাই আগরতলা শহর ভারতবর্ষের নয়, শুধু পৃথিবীর অন্যান্য শহরের মতো এই শহরটাকে প্ল্যান করে ডেভেলপ একটা সিটিতে তৈরি করা। এখানে আইএস অফিসাররা থাকবেন, বুদ্ধিজীবীরা থাকবেন, লয়াররা থাকবেন। আমার এই ত্রিপুরা রাজ্যের যারা বিজ্ঞ লোকেরা, বুদ্ধিমান, শিক্ষিত, সুশিক্ষিত লোক এই আগরতলা শহরের মধ্যে থাকবেন। তাদের থাকার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে, যান চলাচলের ব্যবস্থা তৈরি করতে হবে। আজকে আগরতলা শহরের এই অবস্থা, যেখানে লোডশেডিং হচ্ছে, আমি জানি না গত 2 মাস ধরে লোডশেডিং এর কি অবস্থা। দুর্গা মায়ের আশীর্বাদ ছাড়া আগরতলা শহরের মধ্যে এই বিদ্যুৎ পরিষেবা ভালো কখনোই আপনারা পাবেন না। একমাত্র ওই সময়টাতে দুর্গাপুজোর সময় 1 মাস, সেই সময় আপনারা
বিদ্যুৎ পরিষেবা ভালো করে পাবেন। দুর্গা মায়ের বিসর্জন হয়ে যাবে, তারপর আর এখানে এই বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা আপনারা দেখবেন। তো এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো যার যার এলাকাতে 11 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে আপনারা বিচার করবেন। এখানে আমাদের যিনি প্রার্থী, আমাদের প্রার্থীর নাম হচ্ছে শিবানী দেববর্মা। শিবানী দেববর্মার সাথে আপনারা তুলনা করবেন বিজেপির প্রার্থীকে, সিপিআইএম এর প্রার্থীকে, তৃণমূলের প্রার্থীকে। কোন দল কি বলেছেন, কে আমার সাথে কাজ করতে পারবেন, সেইগুলো বিচার বিশ্লেষণ করে চুপচাপ, কোনো দরকার নেই তো, কোনো মস্তানদের সাথে লড়াইয়ের কোনো ব্যাপার নেই, সুস্থভাবে চুপচাপ ভদ্রলোকের মতো গিয়ে ভুটান টিপে ভোট করুন, তারপর দেখিয়ে দিন আপনি কাকে ভোট দিতে চান। কেন আমি বলবো আমি কাকে ভোট দিয়েছি, আপনার বুদ্ধিমত্তা আছে। যদি মস্তান সাহেব যদি শুনতে চান উনার প্রার্থীকে আপনি ভোট দিতে হবে, আপনি বলুন আপনার প্রার্থীকে ভোট দিতেই চাইতেছি, আপনার প্রার্থীকে আমি ভোট দিব। যান, ছদ্মবেশে যান, ভোট দিয়ে আয়েন, মনের মধ্যে সেই ভোট কাকে দেবেন এটা আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। তো মস্তান থাকবে, থাকতেই পারে। বিধানসভা নির্বাচনের সময় মস্তানরা ছিলেন, মস্তানরা ছিলেন পার্লামেন্ট নির্বাচনে। অনেক মস্তানদের ইউটিউবে আমরা দেখেছি। মস্তানদের অভাব নেই, মস্তান থাকবে, কিন্তু মস্তান বাবুদের বোঝাতে হবে আপনি যাকে চেয়েছেন আমি তাকেই ভোট দিয়েছি, কিন্তু আসলে আপনি যাকে ভোট দেবেন আপনার মনের মানুষটাকে ভোট দেবেন, তাকে বলতে নেই। এইটুকু বিশ্বাস থেকে আপনারা ভোট দেবেন। এবং আমরা বলতে পারি টিপ্রামা থেকে ভোট দিলে আপনাদের ক্ষতি হবে না। আগামী 2023 আমাদের বলছেন যে সুপর্ণা খিসার জন্য আমাকে কথা বলতে হবে। আমি তো 5 জন আমাদের প্রার্থীর জন্যই তো আমি বলছি যে আমাদের প্রতিটি প্রার্থীদের জন্য এখানে অ্যাডভাইজারের কেউ যদি বক্তব্য শুনে থাকেন, অ্যাডভাইজারি গিয়ে বলবেন আমাদের সেখানকার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমাদের এখানে আনারস সিম্বল, এই আনারস সিম্বলে আমাদের প্রার্থীদের আপনারা ভোট দেবেন। আমি যে কথা বলছিলাম, এ মস্তান বাবুরা থাকবে, মস্তানদের অভাব হবে না, এইবারও থাকবে, কিন্তু তাকে মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলাতে গদার বিরুদ্ধে গদার লড়াই না। গ্রাম্য বাংলা একটা কথা আছে, রাম দাওয়ের বিরুদ্ধে রাম দাও না, রাম দাওয়ের বিরুদ্ধে সন্ন্যাসের লড়াই হইতেইব। আরে রাবণ যদি সীতারা অপহরণ করতে পারে আর সন্ন্যাসীর বেশে, একদিন আপনারা সন্ন্যাস হইতে পারতেন না? এই মস্তানদের কাছে যান না, সাধু সাইজা দিয়ে আইন নিজের মনের প্রার্থীদের ভোট, তারপরে ভোটের দিনে বাক্স যখন ঘুরবো তখন পাইব মজা। আর 2023-এর কথা কইতেছিলাম, আমাদের এমডিসি